প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি তোমরা পরিবারকে নিয়ে সকলেই ভালো এবং সুস্থ আছো। তোমরা জানো, বর্তমান সময়ে এক মহামারীর নাম করোনা। এমন প্রেক্ষাপটে আমাদের বিদ্যালয়ে সকল কার্যক্রম দারুণভাবে ব্যাহত হচ্ছে। এমন সময় আমাদের রায়বাজার উচ্চ বিদ্যালয়ে সম্মানিত প্রধান শিক্ষক এর নির্দেশনায় এবং প্রচেষ্টায় এবং সকল শিক্ষকের সহযোগিতায় এই অনলাইন স্কুল কার্যক্রম চালু হয়েছে। আমি উক্ত মহতী উদ্যোগের একটি সদস্য হতে পেরে অত্যন্ত আনন্দ বোধ করছি। প্রিয় নবম এবং দশম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের বিজ্ঞান শাখা ছাত্রছাত্রীরা, তোমাদের জন্য আজকে আমি পদার্থবিজ্ঞান বিষয়ের একটি ক্লাস নেব। তোমরা জানো, নবম এবং দশম শ্রেণীর উভয়ের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এবং সিলেবাসের অন্তর্ভুক্ত একটি অধ্যায়ের নাম কাজ ক্ষমতার শক্তি। তো এই কাজ ক্ষমতার শক্তি অধ্যায়টিকে আমি তিনটি পাঠে বিভক্ত করে ক্লাসটা নিব। আজ প্রথম ক্লাসে এই অধ্যায়ের তৃতীয় অংশ এবং দ্বিতীয় দিন গাণিতিক অংশ এবং তৃতীয় দিন সৃজনশীল বিষয়ে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থী, চলো শুরু করা যাক। তোমরা দেখতেই পাচ্ছ বিষয় পদার্থবিজ্ঞান, অধ্যায় চতুর্থ এবং অধ্যায়টির নাম কাজ ক্ষমতা ও শক্তি। তো অধ্যায়ের নাম দেখেই তোমরা বুঝতে পেরেছো যে এখানে তিনটি বিষয়ের উপর আলোকপাত করা হয়েছে। প্রথম বিষয়টি হচ্ছে কাজ, ক্ষমতা ও শক্তি। এবার আমি এই কাজ দিয়ে শুরু করছি। কাজ কাজ বলতে কি বুঝো তোমরা? মনে করো এটা একটা বস্তু। তোমরা নিশ্চয় জানো, সকল বস্তুর একটি নির্দিষ্ট ভর আছে। সেই ভরকে আমরা এম দ্বারা প্রকাশ করি। এই বস্তুকে যদি এম বল প্রয়োগ করা হয়, তাহলে এই বস্তুটি স্বাভাবিক অবস্থা অর্থাৎ পূর্বের অবস্থা থেকে যদি অবস্থানের পরিবর্তন করে এইখানে অবস্থান করল, তাহলে পরিবর্তন হচ্ছে আগের অবস্থানে ধরলাম এস। আমরা জানি পূর্ববর্তী অধ্যায়ে সরণকে এস দ্বারা প্রকাশ করে এবং বলকে এফ দ্বারা প্রকাশ করে। তো কাজ আমরা জানি, কাজ যেহেতু এর ইংরেজি ওয়ার্ক, এই জন্য একে ডাব্লিউ দ্বারা প্রকাশ করে। তো ডাব্লিউ ইকুয়াল টু এফ ইন্টু এস। তাহলে দেখো, তোমরা এই সমীকরণ থেকে কাজের সংজ্ঞা তোমরা বলতে পারবে আশা করি। দেখো, এফ তাহলে কোন বস্তুর উপর প্রযুক্ত বল, আর এস হচ্ছে ওই বস্তুর উপর বল প্রযুক্তর ফলে বস্তু কি পরিমাণ সরণ ঘটছে, সেটা হচ্ছে এস। তো আমরা আসি কাজের সংজ্ঞাতে। এই সমীকরণ কোন বস্তুর উপর প্রযুক্ত বল এবং ওই বল প্রযুক্তর ফলে বস্তুর যে সরণ ঘটে, এই দুটির গুণফলকে কাজ বলে। তাহলে আমরা যদি সুন্দর ভাষায় বলতে চাই, তাহলে কোন বস্তুর উপর প্রযুক্ত বল ও সরণের গুণফলকে কাজ বলে, অথবা কোন বস্তুর উপর প্রযুক্ত বল এবং বলের দিকে বস্তুটির যে সরণ ঘটে তাকে কাজ বলে।
একে ডাব্লিউ দ্বারা প্রকাশ করা হয়, তাহলে তোমরা নিশ্চয় দেখতে পাচ্ছ ডাব্লিউ হচ্ছে কাজ সমান এফ ইনটু এস, যেখানে এফ হচ্ছে প্রযুক্ত বল এবং এস হচ্ছে সরণ। তো তোমরা এর পূর্বের অধ্যায় অর্থাৎ বল অধ্যায়ে তোমরা জানো যে এফ ইকুয়াল টু আমরা জানি এম এ, তাহলে এখান থেকে আমরা বলতে পারি এফ ইকুয়াল টু এম এ ইনটু এস, যেখানে এম হচ্ছে ওই বস্তুর ভর, এ হচ্ছে ত্বরণ এবং এস হচ্ছে সরণ বা দূরত্ব। তো এটা হচ্ছে আমাদের স্বাভাবিক রৈখিক গতির ক্ষেত্রে। যদি বস্তুটি পরন্ত বস্তুর ক্ষেত্রে হয় তখন এই সমীকরণটা আমরা লিখতে পারি W ইকুয়াল টু m ত্বরণ অভিকর্ষ ত্বরণ এবং সরণটা তখন উচ্চতা। আমি আবার বলছি, W হচ্ছে কৃতকাজ, পরন্ত বস্তুর ক্ষেত্রে কৃতকাজ সমান বস্তুর ভর m, ত্বরণ অভিকর্ষ ত্বরণ g এবং সরণ উচ্চতা বা গভীরতা h। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে W ইকুয়াল টু fs হতে পারে, mas হতে পারে অথবা mgh হতে পারে। এই হচ্ছে আমাদের কাজের সংজ্ঞা আসলাম। এবার আসি রাশি। তোমরা জানো বল একটি ভেক্টর রাশি, সরণ একটি ভেক্টর রাশি। এখন তাহলে তোমরা বলতে পারো যে দুইটি ভেক্টর রাশি যেহেতু তাহলে কাজও ভেক্টর রাশি, কিন্তু আসলে না, কাজ হচ্ছে স্কেলার রাশি বা অদিক রাশি। তোমাদের এই ব্যাখ্যাটা এখানে নাই, অর্থাৎ নবম দশম শ্রেণীতে নাই, তবে উচ্চ মাধ্যমিক শ্রেণীতে তোমরা যখন পড়বে তখন জানতে পারবে যে দুইটি ভেক্টর রাশি গুণ করলে যদি একটি স্কেলার মান পাওয়া যায় তখন সেটা স্কেলার রাশি নির্দেশ করে। তো সেটা আমরা পরে, তাহলে আমরা জানি কাজ স্কেলার রাশি বা অদিক রাশি, এবং আমরা প্রথম অধ্যায়ে জানি যে কাজ একটি লব্ধ রাশি, কাজ একটি লব্ধ রাশি। কাজ একটি লব্ধ রাশি, এই ব্যাখ্যাটা আমরা একটু পরে করব। তাহলে আমরা জানি যে কাজ স্কেলার রাশি বা অদিক রাশি বা লব্ধ রাশি। এবার আমরা এককে আসি। একক তোমরা নিশ্চয় জানো, পূর্বের অধ্যায় পাঠে ছিল এফ হচ্ছে প্রযুক্ত বল, বলের একক নিউটন, এবং এস হচ্ছে সরণ যার একক মিটার। তো আমরা বলতে পারি কাজের একক হচ্ছে নিউটন মিটার। এইটাকে একত্রে বলা হয় জুল, অর্থাৎ কাজের একক জুল, কাজের একক জুল। তো আমরা একক কাজ বা এক জুল বলতে কি বুঝি এটাতে আসে। আমরা এই সমীকরণ থেকেই বলতে পারি যে কোন বস্তুর উপর 1 নিউটন বল প্রযুক্ত করলে যদি বস্তুটির বলের দিকে 1 মিটার সরণ ঘটে তাকে 1 জুল বলে। আমি আবার বলছি, কোন বস্তুর উপর 1 নিউটন বল প্রযুক্ত করলে যদি বস্তুটি বলের দিকে 1 মিটার সরণ ঘটে তাকে 1 জুল বলে। তো আমরা যদি আসে যে কোন বস্তুর কৃত কাজ 50 জুল বলতে কি বুঝবো,
তাহলে দেখো এইখান থেকেই আমরা বলতে পারি কোন বস্তুর উপর 1 নিউটন বল প্রযুক্ত করলে যদি বস্তুটি বলের দিকে 50 মিটার সরণ ঘটে তখন ওই কাজকে 50 জুল কাজ বলে। তাহলে আমরা বলতে পারি যে কোন বস্তুর কৃত কাজ 50 জুল বলতে বোঝায় বস্তুটির উপর 1 নিউটন বল প্রযুক্ত করলে যদি বস্তুটির বলের দিকে 50 মিটার সরণ ঘটে তখন ওই কাজটি 50 জুল কাজ নির্দেশ করে। তো আমরা এককে গেলাম। অনেক সময় এমসিকিউতে দুইটি অপশনই থাকতে পারে, এর জন্য আমরা দুইটাই লিখছি। তাহলে কাজের একক নিউটন মিটার বা জুল। এবার আসি আমরা মাত্রা। মাত্রা তো তোমরা নিশ্চয় জানো বলের মাত্রা পূর্বের অধ্যায় ছিল m এর t ইনভার্স 2। বলের মাত্রা m এর t ইনভার্স 2 এবং সরণের মাত্রা l। সরণের মাত্রা l। তাহলে আমরা বলতে পারি যে কাজের মাত্রা এই দুটাকে গুণ করলে দেখো m l আর l দুইটা l তাই l স্কয়ার t ইনভার্স 2। তাহলে কাজের মাত্রা m l স্কয়ার t ইনভার্স 2। তাহলে আমরা প্রথমে কাজের সংজ্ঞায় লিখছি। সংজ্ঞা থেকে আমরা রাশি একক মাত্রা দেখলাম। এবার আমরা কাজের প্রকারভেদ পড়ব। কাজ দুই ধরনের কাজ হতে পারে। একটাকে বলা হয় বলের দ্বারা কাজ, বা ধনাত্মক কাজ। বলের দ্বারা কাজ বা ধনাত্মক কাজ। আরেকটা আছে বলের বিরুদ্ধে কাজ বা ঋণাত্মক কাজ। তাহলে কাজ দুই ধরনের, একটা হলো বলের দ্বারা কাজ বা ধনাত্মক কাজ, আরেকটি হলো বলের বিরুদ্ধে কাজ বা ঋণাত্মক কাজ। তো আমরা এই বিষয়টা একটি উদাহরণের মাধ্যমে প্রথমে আগে একটু জানার চেষ্টা করি। মনে করো এই একটি কলম ভূমি হতে একটি নির্দিষ্ট উচ্চতা থেকে, বা মনে করো টেবিল হতে ভূমিতে ফেলে দেওয়া হয়। তাহলে এখানে কি ঘটলো তোমরা নিশ্চয় দেখতে পাচ্ছ। আমরা জানি যে ভূমি বা ভূপৃষ্ঠ সকল বস্তুকে অভিকর্ষ বলে নিচের দিকে আকর্ষণ করে। তাহলে এখানে কোন ধরনের বল কাজ করে? অভিকর্ষ বল। তো এখানে বস্তুটি বলও যেদিকে কাজ করছে, বস্তুটির সরণও সেদিকে ঘুরছে। এই কারণে এই কাজকে বলা হয় বলের দ্বারা কাজ বা ধনাত্মক কাজ। তো এই বলের দ্বারা কাজ বা ধনাত্মক কাজ, এইটার ক্ষেত্রে আমরা কৃত কাজ W সমান
মনে করো প্রযুক্ত বলে এবং বস্তুর সরণ ঘটছে s, এই কারণে বলতে পারি w = fs, অর্থাৎ কোন বস্তুর প্রযুক্ত বল এবং বলের দিকে সরণের গুণফলকে কাজ বলে, এবং এই যে বলের দিকে সরণ ঘটছে এই কারণে একে বলের দ্বারা কাজ বা ধনাত্মক কাজ বলে। অর্থাৎ এক কথায় বলতে পারি আমরা কোন বস্তুর উপর বল প্রযুক্ত হলে যদি বস্তুটির সরণ বলের দিকে ঘটে তখন ওই কাজকে বলের দ্বারা কাজ বা ধনাত্মক কাজ বলে। এবার আসি বলের বিরুদ্ধে কাজ বা ঋণাত্মক কাজ। প্রথমে একটি উদাহরণ বলি। একটু আগে যে বস্তুটিকে মনে করো টেবিল বা একটি ভূমি হতে নির্দিষ্ট উচ্চতার ভূমির দিকে ফেলে দেওয়া হলো, ওই বস্তুটিকে ভূমি থেকে যদি তোলা হয় তখন সেই কাজটি হবে বলের বিরুদ্ধে কাজ বা ঋণাত্মক কাজ। তো কাজ তো W, প্রযুক্ত বল F, এবং এই বস্তুটির বল যেদিকে, বল কাজ করছে কোন দিকে, ভূমির দিকে, সরণ ঘটালাম কোন দিকে, ভূমির বিরুদ্ধে, এই কারণে এই সরণ বিপরীত দিক, এই মাইনাসটা দ্বারা শুধু বোঝায় বিপরীত দিক। তাহলে বলতে পারি W = -fs, অর্থাৎ এই ঋণাত্মক চিহ্ন দ্বারা বল যেদিকে ক্রিয়া করছে বস্তুর সরণ তার বিপরীত দিকে ঘটেছে এইটা নির্দেশ করে। তো আমরা বলের বিরুদ্ধে কাজ বলতে বুঝি, বলের বিরুদ্ধে কাজ বা ঋণাত্মক কাজ বলতে বুঝি কোন বস্তুর উপর প্রযুক্ত বল এবং ওই বল প্রযুক্তর ফলে যদি বস্তুটির সরণ বলের বিপরীত দিকে ঘটে তখন ওই কাজকে বলের বিরুদ্ধে কাজ বা ঋণাত্মক কাজ বলে। তাহলে বলের বিরুদ্ধে কাজ বা ঋণাত্মক কাজের ক্ষেত্রে বলতে পারি W = -fs, এবং বলের দ্বারা কাজ বা ধনাত্মক কাজ বলতে পারি W = fs। তো আজকে আমরা কাজ বিষয়ে কিছু বিষয় আলোকপাত করলাম। তোমাদের কোথাও যদি অসুবিধা বোধ হয় তখন তোমরা কমেন্টে জানিও, আমি পরবর্তী পাঠে ওই বিষয়টি সমাধান করার চেষ্টা করব। তো এখন আমরা কাজের পরবর্তী অংশ শক্তি নিয়ে আলোচনা করব। চলো এই অংশ শক্তি, তোমরা ছোট ক্লাস অর্থাৎ পূর্ববর্তী ক্লাসে জেনেছো শক্তি কি, অর্থাৎ কোন বস্তুর কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। কোন বস্তুর কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। শক্তির ইংরেজি এনার্জি, এই কারণে শক্তিকে ই দ্বারা প্রকাশ করা হয়। শক্তিকে ই দ্বারা প্রকাশ করা হয়। এখন আসি আমরা রাশি, একক এবং মাত্রার বিষয়। কাজ এবং শক্তি মূলত একই বিষয় নির্দেশ করে। এই কারণে কাজ আমরা কি বলেছি কাজ হচ্ছে স্কেলার রাশি বা অধিক রাশি, তেমনি ভাবে শক্তিও অধিক রাশি বা স্কেলার রাশি। তাহলে কি বললাম, কাজ স্কেলার রাশি বা
অধিক রাশি। একটু আগে আমরা কাজের একক বলেছিলাম জুল বা নিউটন মিটার, তেমনি ভাবে শক্তিরও একক জুল, একে যে দ্বারা প্রকাশ করা হয়। মাত্রা, কাজের মাত্রা একটু আগে বলছি m l স্কয়ার t ইনভার্স 2, তেমনি ভাবে এটারও মাত্রা m l স্কয়ার t ইনভার্স 2। তাহলে আমরা শক্তির রাশি, একক এবং মাত্রা তিনটি বিষয় জানতে পারব। তো এবার আমরা শক্তির বিভিন্ন রূপ নিয়ে কথা বলি। তোমরা নিশ্চয় জানো শক্তি অনেক ধরনের রূপ রয়েছে, যেমন যান্ত্রিক শক্তি, বিদ্যুৎ শক্তি, তাপ শক্তি, আলোক শক্তি, শব্দ শক্তি, রাসায়নিক শক্তি, নিউক্লিয় শক্তি, সৌর শক্তি, অনেক ধরনের শক্তি আছে। এটা তোমরা জানো, পূর্ববর্তী ক্লাসে তোমরা পড়ছো। তো আমরা শক্তির যে যান্ত্রিক শক্তি, এই যান্ত্রিক শক্তির দুইটি রূপ নির্দেশ করে, সেই দুইটি রূপ নিয়ে আলোচনা করব। তাহলে আমরা কি বললাম? যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তির এই দুইটা রূপ, একটাকে বলা হয় বিভব শক্তি, এই বিভব শক্তিকে আরেকটা কথায় বলতে পারি স্থিতি শক্তি। আরেকটাকে বলে গতি শক্তি বা চল শক্তি বলতে পারি। তো দেখো, শক্তির যে যান্ত্রিক শক্তির রূপ, সেই রূপের দুইটি প্রকার ভেদ হতে পারে। একটাকে বললাম বিভব শক্তি বা স্থিতি শক্তি, আর একটাকে বলা হয় গতি শক্তি বা চল শক্তি। চলো এবার আমরা এই বিভব শক্তি এবং গতি শক্তি এই দুইটি বিষয়ের উপর আলোকপাত করি। বিভব শক্তি, একে পটেনশিয়াল এনার্জি বলা হয়, এই কারণে একে ইপি দ্বারা প্রকাশ করা হয়। তবে এটাকে ইউ দ্বারাও প্রকাশ করা যায়, অর্থাৎ বিভব শক্তিকে ইপি বা ইউ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে বিভব শক্তিটা কি? মনে করো এইটা হচ্ছে ভূমি, এখানে একটা বস্তু ছিল, তার ভর ছিল m। এই বস্তুটিকে ভূমি হতে একটি নির্দিষ্ট উচ্চতায়, কত উচ্চতায়? ধরে নাও এই উচ্চতায় এখানে উঠানো হলো। তাহলে কি ঘটছে এখানে? এখানে ঘটছে বস্তুটির আগের যে অবস্থা ছিল, সেই অবস্থা থেকে অবস্থানের পরিবর্তন ঘটছে। এই অবস্থানের পরিবর্তনের ফলে এই বস্তুটি কিছু কাজ করার সামর্থ্য অর্জন করে, যেটাকে আমরা বিভব শক্তি বা স্থিতি শক্তি বলতে পারি। তাহলে এই সংজ্ঞাটা কেমন হবে? সংজ্ঞাটি হবে যে কোন বস্তুর স্বাভাবিক অবস্থা অথবা অবস্থার পরিবর্তনের কারণে বস্তুটি যে শক্তি লাভ করে তাকে বিভব শক্তি বলে। আমি আবার বলছি, কোন বস্তুর অবস্থানের পরিবর্তনের ফলে বা স্বাভাবিক অবস্থানের পরিবর্তনের ফলে বস্তুটি যে কাজ করার সামর্থ্য অর্জন করে
তাকে বিভব শক্তি বলে। একে ইপি বা ইউ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা এর সমীকরণ একটু দেখতে পারি। ইপি বা ইউ যেটাই দ্বারা প্রকাশ করো সমান, দেখো বিভব শক্তি এক ধরনের শক্তি, আর আমরা জানি যে শক্তি আর কাজ বিষয়টি একই। তো কাজ একটু আগে তোমরা জানছো, কাজ W mgh, কখন কোন বস্তুর পরন্ত বস্তুর ক্ষেত্রে। তাহলে এখানেও আমরা বলতে পারি W mgh। তাহলে এই সমীকরণ থেকে দেখো তোমরা বুঝতে পারবে যে বিভব শক্তি বা স্থিতি শক্তি কি কি বিষয়ের উপর নির্ভরশীল। প্রথম নির্ভরশীল m, m মানে বস্তুর ভর, g অভিকর্ষ ত্বরণ এবং h উচ্চতা বা গভীরতা যেটাই বলি। তাহলে ইপি বা ইউ সমান mgh। তোমরা এই সমীকরণটাও একটু মনে রাখবে, কারণ আমি আগামী দিন বা আগামী পাঠে যে গাণিতিক অংশ করাবো সেখানে এই সমীকরণগুলো ব্যবহৃত হবে, তাই তোমরা এটা মনে রাখার চেষ্টা করবে। তাহলে দেখো ইপি বা ইউ সমান mgh, যেখানে m হচ্ছে বস্তুর ভর, g অভিকর্ষ ত্বরণ এবং h হচ্ছে উচ্চতা। তো এই উচ্চতাটা কি? বিভব শক্তির যে উচ্চতা সেটা হচ্ছে ভূমি হতে ওই বস্তুটি কত উঁচুতে অবস্থান করে সেই দূরত্ব নির্দেশ করে। আমি আবার বলছি, এই এইচটা হলো বস্তুটি ভূমি হতে কত উঁচুতে বস্তুটি অবস্থান করে সেটি নির্দেশ করে। তাহলে আমরা দেখতে পেলাম ইপি বা ইউ সমান mgh, যেখানে m হচ্ছে বস্তুর ভর, g অভিকর্ষ ত্বরণ এবং h হচ্ছে উচ্চতা। তো তার বিভব শক্তি তিনটি বিষয়ের উপর নির্ভরশীল। এখন তোমাকে যদি বলা হয়, অনেক সময় খ মার্কের উদাহরণ প্রশ্নে আসতে পারে যে নির্দিষ্ট ভরের কোনো বস্তু যদি নির্দিষ্ট স্থানে অবস্থান করে তাহলে বস্তুটি কিসের উপর নির্ভরশীল হবে? তাহলে তোমরা দেখতেই পাচ্ছ যে নির্দিষ্ট ভর মানে m যদি নির্দিষ্ট থাকে এবং g অভিকর্ষ ত্বরণ যদি নির্দিষ্ট থাকে, তাহলে এই বিভব শক্তি বা ইউ বা ইপি মানটা নির্ভর করে শুধুমাত্র h এর উপর, অর্থাৎ উচ্চতার উপর। তাহলে আমরা বলতে পারি যে নির্দিষ্ট ভর অর্থাৎ কোন বস্তুর m যদি নির্দিষ্ট হয় এবং অভিকর্ষ ত্বরণ g যদি নির্দিষ্ট হয়, তাহলে বিভব শক্তি বা গতিশক্তি উচ্চতার উপর নির্ভরশীল, অর্থাৎ ওই বস্তুটি ভূমি হতে কত উচ্চতায় অবস্থিত সেটির উপর নির্ভরশীল। তাহলে তোমরা একটা জিনিস বুঝতে পারছো যে h এর মান যত বেশি হবে বিভব শক্তি বা স্থিতিশক্তির মান তত বেশি হবে। তাহলে আমরা বলতে পারি যে ইপি বা ইউ h এর উপর নির্ভরশীল যদি নির্দিষ্ট ভর এবং নির্দিষ্ট স্থান হয়ে থাকে। তাহলে আমরা বিভব শক্তির রাশিমালায় গেলাম। এবার আসি আমরা পরবর্তী অংশ গতিশক্তির উপর। তোমরা নিশ্চয় জানো এই গতিশক্তির অপর নাম বলতে পারি চলন। এই নামের ভিতরে সংজ্ঞাটা আছে। দেখো গতি শক্তি, গতির বিষয়টা আছে। তাহলে আমরা বলতে পারি যে কোন বস্তুর
কোনো বস্তুর গতির কারণে ওই বস্তুটি যে কাজ করার সামর্থ্য লাভ করে তাকে গতিশক্তি বলে। কোনো বস্তুর গতির কারণে যে কাজ করার সামর্থ্য লাভ করে তাকে গতিশক্তি বলে। গতিশক্তির ইংরেজি হচ্ছে কাইনেটিক্যাল এনার্জি। এ কারণে এটাকে ই কে দ্বারা প্রকাশ করা হয়। এটাকে টি দ্বারা অনেক সময় প্রকাশ করে। তাহলে গতিশক্তি ই কে বা টি। তাহলে গতিশক্তি আমরা কি বললাম, যে কোন বস্তুর গতির কারণে ওই বস্তুটি যে কাজ করার সামর্থ্য লাভ করে তাকে গতিশক্তি বলে। একে ই কে বা টি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে গতিশক্তির একটা আমরা রাশি মানে আসি। ই কে বা টি সমান হাফ এম ভি স্কয়ার, হাফ এম ভি স্কয়ার, যেখানে এম হচ্ছে বস্তুর ভর এবং ভিটা হচ্ছে ওই বস্তুর শেষ বেগ, ওই বস্তুর শেষ বেগ। তোমরা নিশ্চয় গতির চ্যাপ্টারে এই ভি স্কয়ারের একটা সমীকরণ পড়েছো। ভি স্কয়ার কি ছিল? ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2as। ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2as, যেখানে ভিটা ছিল শেষ বেগ, ইউটা ছিল আদিবেগ, এ ছিল ত্বরণ এবং এস ছিল সরণ। তো আমরা যদি এটা পরন্ত বস্তুর ক্ষেত্রে বলতে পারি তাহলে সেই ক্ষেত্রে বলতে পারি ইউ স্কয়ার প্লাস 2 অভিকর্ষ ত্বরণ জি এবং উচ্চতা হচ্ছে h। তাহলে আমরা এটা বলতে পারি পরন্ত বস্তুর ক্ষেত্রে ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2gh, যেখানে জিটা হলো অভিকর্ষ ত্বরণ, h হচ্ছে উচ্চতা। তো এই h টা উচ্চতা, তাহলে এখানে আমরা বলতে পারি হাফ এম, এই ভি স্কয়ারের জায়গায় লিখতে পারি ইউ স্কয়ার প্লাস 2gh। তবে এই উচ্চতা বলতে বোঝায়, এর আগে বিভব শক্তির উচ্চতা আমরা বলছিলাম যে ভূমি হতে ওই বস্তুটি কত উচ্চতায় অবস্থান করে সেটি নির্দেশ করে। এর আগের যে বিভব শক্তির এইচটা ছিল সেখানে এইচ বলতে বোঝায় বস্তুটি ভূমি হতে কত উচ্চতায় অবস্থান করে সেটি নির্দেশ করে। কিন্তু এই এইচটা হচ্ছে কোন বস্তুর সর্বাধিক উচ্চতা হতে কত নিচে অবস্থান করে সেটি নির্দেশ করে। এই কারণে আমি এই এইচটাকে যাতে মিশে না যায় এর জন্য আমি এইটাকে দূরত্বটাকে 2gx বললাম। তাহলে আমরা বিভব শক্তির যে এইচ পেয়েছিলাম সেখানে এইচটি হলো ভূমি হতে বস্তুটি কত উচ্চতায় অবস্থান করে সেটি নির্দেশ করে, এবং এখানে যে x ব্যবহার করলাম সেই xটা হলো বস্তুটির সর্বাধিক উচ্চতা হতে কত নিচে অবস্থান করে সেটি নির্দেশ করে। তাহলে আমরা মনে করো টোটাল উচ্চতা ভূমি হতে এইটুকু, বস্তুটার অবস্থান মনে করো এইখানে। তাহলে এই বস্তুর যদি আমরা বিভব শক্তি নির্ণয় করতে চাই তাহলে সেই ক্ষেত্রে এইচ বলতে বোঝাচ্ছে এই বস্তু হতে ভূমির দূরত্বটা কত সেটাকে আমরা এইচ দ্বারা প্রকাশ করলাম। আর গতিশক্তির যে দূরত্বটা ব্যবহৃত হবে এই সর্বাধিক উচ্চতা হতে ওই বস্তুটির দূরত্ব কত সেটাকে x দ্বারা প্রকাশ করা হবে। তোমরা নিশ্চয় বুঝতে পেরেছো। আমি আরেকবার বলছি, x হচ্ছে সর্বাধিক উচ্চতা হতে ওই বস্তুটির অবস্থান, তার দূরত্ব, আর h হলো ভূমি হতে ওই বস্তুর অবস্থান, অর্থাৎ ভূমি হতে ওই বস্তুর অবস্থান বিভব শক্তির h
এবং গতিশক্তির যে x ব্যবহার করছি সেটা হচ্ছে সর্বাধিক উচ্চতা হতে ওই বস্তুর দূরত্ব বা গভীরতা উচ্চতা যেটাই বলি। তাহলে আমরা নিশ্চয় বুঝতে পেরেছি যে গতিশক্তি E কে এই সমীকরণ দুটি বলার কারণ এই দুটি সমীকরণ দিয়ে আমরা আগামী দিন বা আগামী পাঠে আমরা কিছু গাণিতিক সমাধান করব যা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা এখানে একটা ব্যাখ্যামূলক কোশ্চেন অনেক সময় আসে যে গতিশক্তির মান কখনো ঋণাত্মক হতে পারে না, কেন ব্যাখ্যা করব। তো আমরা সেই বিষয়ে একটু আলোকপাত করি। একটু আগে তোমরা দেখছো যে গতিশক্তি E কে সমান আমরা একটা সমীকরণ লিখছিলাম, সেটা হচ্ছে হাফ এম ভি স্কয়ার। গতিশক্তি E কে সমান হাফ এম ভি স্কয়ার, যেখানে m হচ্ছে বস্তুর ভর, v হচ্ছে ওই বস্তুর শেষ বেগ বা অর্জিত বেগ যেটা বলে। তাহলে তুমি এই সমীকরণ দেখে নিশ্চয় বুঝতে পেরেছো যে E এর মানটি দুইটি বিষয়ের উপর নির্ভর করে। প্রথম বিষয় হচ্ছে বস্তুর ভরের উপর এবং দ্বিতীয় বিষয় হচ্ছে অর্জিত বেগ বা শেষ বেগের উপর। তো তোমরা নিশ্চয় জানো যে কোনো বস্তুর ভর কখনোই ঋণাত্মক হতে পারে না। কোনো বস্তুর ভর কখনোই ঋণাত্মক হতে পারে না, অর্থাৎ তোমার এই m এর যে মানটি সেটা কখনোই ঋণাত্মক হবে না। তাহলে m এর মান যদি ঋণাত্মক না হয় তাহলে E এর মানটা তাহলে নির্ভর করবে কার উপর? v এর উপর। vটা কি? অর্জিত বেগ। এখন তুমি দেখতে পাচ্ছ যে v এর উপর স্কয়ার, অর্থাৎ v হচ্ছে বা বেগটা একটি বর্গ রাশি নির্দেশ করছে এখানে। তো তোমরা নিশ্চয় জানো যে বর্গ রাশির মান কখনোই ঋণাত্মক হতে পারে না। বর্গ রাশির মান কখনোই ঋণাত্মক হতে পারে না। তাহলে যেহেতু বস্তুর ভর ঋণাত্মক হতে পারে না এবং বেগের মান যদি ঋণাত্মক হয় তবু এর বর্গের মান কখনো ঋণাত্মক হতে পারে না, অর্থাৎ m কখনো ঋণাত্মক হতে পারে না এবং v স্কয়ারের মানও কখনো ঋণাত্মক হতে পারে না। এই কারণে গতিশক্তির মান কখনোই ঋণাত্মক হতে পারে না। এই হচ্ছে আমাদের ব্যাখ্যামূলক একটি কোশ্চেন যে গতিশক্তির মান কখনো ঋণাত্মক হতে পারে না, কেন? ব্যাখ্যা করো। এবার আমরা শক্তির বিভিন্ন উৎস নিয়ে আলোচনা করব। শক্তির উৎস হচ্ছে দুইটি। একটি হলো নবায়নযোগ্য শক্তি, আরেকটি হলো অনবায়নযোগ্য শক্তি। তাহলে শক্তি দুই ধরনের উৎস হতে আমরা সাধারণত পেয়ে থাকি। সাধারণত কি আসলে শক্তি দুটি উৎস থেকে পেয়ে থাকি। একটি হলো নবায়নযোগ্য শক্তি, আরেকটি হলো অনবায়নযোগ্য শক্তি। তাহলে শক্তির উৎস কয়টি? দুইটি, নবায়নযোগ্য শক্তি এবং অনবায়নযোগ্য শক্তি। তাহলে এই নামটির মাধ্যমে আমরা নবায়নযোগ্য শক্তি সংজ্ঞাটা বলতে পারি। নবায়নযোগ্য মানে যে শক্তিকে নবায়ন করা যায়, মানে পুনরায় ব্যবহার করা যায়। নবায়ন শব্দের অর্থ পুনরায় ব্যবহারযোগ্য। তাহলে এমন শক্তিগুলোকে নবায়নযোগ্য শক্তি বলে। তাহলে বলতে পারি যে সকল শক্তির উৎস পুনরায় ব্যবহার করা যায়, অর্থাৎ ওই শক্তি নবায়নযোগ্য, তাকে নবায়নযোগ্য শক্তি বলে। আরেকটি হলো অনবায়নযোগ্য শক্তি। তো আমরা অনবায়নযোগ্য শক্তি, অনবায়ন মানে পুনরায় আর ব্যবহার করা যায় না, অর্থাৎ যে সকল শক্তি পুনরায় ব্যবহারযোগ্য নয় তাকে
অনবায়নযোগ্য শক্তি বলে। তো আমরা কিছু উদাহরণে যেতে পারি। নবায়নযোগ্য শক্তি হলো যেমন জলবিদ্যুৎ। পৃথিবীতে পানি থাকলে সেই পানিতে স্রোত থাকবে এবং সেই স্রোতের থেকে বিদ্যুৎ আমরা পুনরায় বারবার ব্যবহার করতে পারব, জলবিদ্যুৎ। তেমনি ভাবে সৌরবিদ্যুৎ, বায়োমাস, বায়ু শক্তি বা বায়ু বিদ্যুৎ, যেটা বায়ু থেকে যে বিদ্যুৎ পায়, এইগুলো হচ্ছে নবায়নযোগ্য শক্তি। আমি আবার বলছি, জলবিদ্যুৎ, সৌরশক্তি, বায়ু, বায়োমাস, এইগুলো নবায়নযোগ্য শক্তি। এর ভিতরে তিনটি বিষয়। জলবিদ্যুৎ বুঝতে পেরেছো যে এটা জল বা পানি হতে এই বিদ্যুৎটা উৎপাদন করা হয়। আরেকটা সৌরবিদ্যুৎ, সৌর মানে সূর্য থেকে এই শক্তিটা পাওয়া যায়। আরেকটা হলো বায়ু, অর্থাৎ বায়ু হতে এই শক্তিটা আমরা পাই। আরেকটা যেটা বললাম বায়োমাস। বায়োমাস বলতে আসলে সাধারণত বুঝি কোন জীবদেহ, সেটা উদ্ভিদ বা প্রাণী, সেই উদ্ভিদ বা প্রাণীর পচনের ফলে যে শক্তি সৃষ্টি হয় সেটাকে আমরা বায়োমাস শক্তি বলতে পারি। তো আরেকটা যেমন বললাম যে অনবায়নযোগ্য শক্তি, অর্থাৎ যে সকল শক্তি পুনরায় ব্যবহার করা যায় না, অর্থাৎ অনবায়নযোগ্য, তাকে অনবায়নযোগ্য শক্তি বলা হয়। যেমন কয়লা, তেল, গ্যাস, এই শক্তিগুলো অনবায়নযোগ্য শক্তি। তাহলে আমরা শক্তির রূপ, শক্তির উৎস, এই বিষয়ে আলোচনা করলাম। এখন দেখো, একটু আগে আমরা বলছিলাম কাজ একটি লব্ধ রাশি ব্যাখ্যা করো, এটাও একটি বিষয়। সেই বিষয়ে আমি একটু বলি। তুমি একটু আগে জানো কাজ হলো বল এবং সরণের গুণফল। বল এবং সরণের গুণফলটাই হলো কাজ, অর্থাৎ W=Fs। একটু আগে পেয়েছো। এখন তুমি আগের অধ্যায়ে পেয়েছো বল মানে হচ্ছে ভর ইনটু ত্বরণ, আর এই সরণটা সরণই রাখলাম। তাহলে দেখতে পাচ্ছ যে বল হচ্ছে ভর ইনটু ত্বরণ, অর্থাৎ F=ma ইনটু সরণ রাখলাম। এখন ভরটা মৌলিক রাশি, এর জন্য এটাকে আর পরিবর্তন করলাম না। এখন বিষয়টা দেখো, ত্বরণের সংজ্ঞা আমরা কি জানি? বেগের হারকে ত্বরণ বলে। তাহলে বলতে পারি বেগ বাই সমান ইনটু সরণ। এখন আরেকটা বিষয় জানতো যে বেগ বলতে কি বুঝি? যে সরণের হারকে বেগ বলে। অর্থাৎ সরণকে যদি আমরা সময় দিয়ে ভাগ করি তাহলে বেগ পাবো। তাহলে এখানে যদি সরণ বাই সময় লিখি আর এই একটা সময়, তাহলে দুইটি মিলে আমরা একসাথে বলতে পারি সময় স্কয়ার। তাহলে সরণ আর এখানে হলো সময় আর গুণন সময়, একসাথে লিখলাম সময় স্কয়ার ইনটু সরণ। তো দেখো, ভর একটি মৌলিক রাশি, সরণ মৌলিক রাশি এবং সময় মৌলিক রাশি। তাহলে এখানে আর ভাগ করার কিছু দরকার নেই। তাহলে দেখো, কাজ
1 2 3 তিনটি মৌলিক রাশির উপর নির্ভরশীল। এই কারণে কাজকে একটি লব্ধ রাশি বলে। তাহলে আমরা জানি লব্ধ রাশি বলতে বুঝি যে সকল রাশি মৌলিক রাশির উপর নির্ভরশীল, অর্থাৎ যে সকল রাশিকে ভাঙলে অনেকগুলো মৌলিক রাশি পাওয়া যায় তাকে লব্ধ রাশি বলে। তো আমরা দেখলাম যে কাজকে ভেঙে তিনটি মৌলিক রাশি পেলাম, তাহলে বলতে পারি কাজ একটি লব্ধ রাশি। কাজ একটি লব্ধ রাশি। তাহলে আমরা দেখো কাজ এবং শক্তি দুইটি বিষয়ে আলোচনা প্রায় শেষ করলাম। এবার আসি ক্ষমতা। ক্ষমতার ইংরেজি পাওয়ার, এই কারণে ক্ষমতাকে পি দ্বারা প্রকাশ করা হয়। ক্ষমতার ইংরেজি পাওয়ার, এই কারণে পি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ক্ষমতার ইংরেজি পাওয়ার, এই কারণে একে পি দ্বারা প্রকাশ করা হয়। তো আমরা ক্ষমতা W ডিভাইডেড T, এখান থেকে আমরা সংজ্ঞাটা বলতে পারি। তো W কি জানো তোমরা? কৃত কাজ বা কাজ। টিটা কি? সময়। তাহলে এই সমীকরণ থেকে বলতে পারি যে কৃত কাজের হারকে ক্ষমতা বলে। তাহলে কাজটা করে কে? অবশ্যই কোনো উৎস, অবশ্যই কোনো উৎস বা কোনো ব্যক্তি। তাহলে বলতে পারি, অথবা কোনো যন্ত্র করতে পারি। তাহলে বলতে পারি যে কোনো যন্ত্র বা উৎস, কোনো যন্ত্র বা উৎস একক সময়, নিচে যেটা থাকে সেটা সবসময় আমরা একক ধরে সংজ্ঞায়িত করি। তাহলে বলতে পারি যে কোনো যন্ত্র বা উৎস একক সময়ে যে পরিমাণ কাজ সম্পন্ন করে তাকে ক্ষমতা বলে। আমি আবার বলছি, কোন যন্ত্র বা উৎস একক সময়ে যে কাজ সম্পাদন করে তাকে ক্ষমতা বলে। একে পি দ্বারা প্রকাশ করা হয়। পি সমান বলতে পারি W বাই টি। অন্যভাবে বলতে পারি যে কোন যন্ত্র বা উৎসের কাজ করার হারকে ক্ষমতা বলে। কোন যন্ত্র বা উৎসের কাজ করার হারকে ক্ষমতা বলে। একে পি দ্বারা প্রকাশ করা হয়। পি সমান W বাই টি, যেখানে Wটা হলো কৃত কাজ, টিটা হচ্ছে সময়। তো আমরা আসি এটাকে নিয়ে একটু কথা বলি। তাহলে W ইকুয়াল P ইকুয়াল টু কি পেলাম? W বাই টি। তেমনি ভাবে W ইকুয়াল টু আমরা আগে পেয়েছি Fs, তেমনি ভাবে MAS ডিভাইডেড টি। তোমরা নিশ্চয় বুঝতে পেরেছো W ইকুয়াল টু Fs, F ইকুয়াল টু তুমি জানো M। পরন্ত বস্তুর ক্ষেত্রে বলতে পারি mgh ডিভাইডেড টি। তাহলে দেখো অনেকগুলো আমরা সমীকরণ একটি অংশ থেকে পেলাম। এক হলো WP সমান W ডিভাইডেড টি, অথবা FS ডিভাইডেড টি, অথবা MAS ডিভাইডেড টি, অথবা mgh ডিভাইডেড টি। এই সমীকরণগুলো আমাদের গাণিতিক অংশ সমাধান করতে ব্যবহৃত হবে। এই কারণেই আমি সকল সমীকরণগুলো লিখে দেওয়ার চেষ্টা করলাম। এখন আসি রাশি। তোমরা একটু আগেই জানতে পেরেছো কাজ বা শক্তি স্কেলার রাশি।
কাজ বা শক্তি স্কেলার রাশি এবং সময় স্কেলার রাশি। এই কারণে ক্ষমতা স্কেলার বা অধিক রাশি বলতে পারি, স্কেলার বা অধিক রাশি। এবার আসি একক। তোমরা একটু আগে জানতে পেরেছো যে কাজ যে একক হচ্ছে জুল এবং সময়ের একক সেকেন্ড। তাহলে একত্রে আমরা যদি জুল সেকেন্ড নিচ থেকে উপরে গেলে জুল সেকেন্ড ইনভার্স, জুল সেকেন্ড ইনভার্স। এটাও আমরা মনে রাখবো কারণ অনেক সময় এমসিকিউতে দুইটি অপশনে এই ধরনের থাকতে পারে। এই কারণে আমরা দুইটাই লিখে দিলাম। একটা হলো এটা হচ্ছে জুল কাজের একক, এস হচ্ছে সময় সেকেন্ড ইনভার্স। এইটাকে আমরা একত্রে বলতে পারি ক্ষমতার একক ওয়াট, এটাকে ডাব্লু দ্বারা প্রকাশ করা হয়। তাহলে কি বললাম যে ক্ষমতার একক ওয়াট, জুল সেকেন্ড ইনভার্স বা ওয়াট, ক্ষমতার একক ওয়াট। এখন আমরা এই একক ক্ষমতা বা এক ওয়াট বলতে কি বুঝি? তাহলে এই সমীকরণ থেকে তুমি সংজ্ঞাটা বলতে পারো এক ওয়াট বলতে কি বুঝি। তাহলে বলতে পারি যে কোন যন্ত্র বা উৎস একক সময় অর্থাৎ 1 সেকেন্ড সময়ে যদি 1 জুল কাজ সম্পন্ন করে তাকে 1 ওয়াট বলে। আমি আবার বলছি, কোন যন্ত্র বা উৎস 1 সেকেন্ড সময়ে যদি 1 জুল কাজ সম্পন্ন করে তাকে 1 ওয়াট বা 1 ওয়াট বলে। নিশ্চয় বুঝতে পেরেছ? কোন যন্ত্র বা উৎস 1 সেকেন্ড সময় অর্থাৎ এই টি এর মান হচ্ছে 1 সেকেন্ড সময়ে যদি 1 জুল কাজ সম্পন্ন করে তাকে 1 ওয়াট বলে। তাহলে তোমাকে যদি বলা হয় যে কোন যন্ত্রের ক্ষমতা 50 ওয়াট বলতে কি বুঝো? কোন যন্ত্রের ক্ষমতা 50 ওয়াট বলতে কি বুঝো? তাহলে তুমি বলতে পারো যে কোন যন্ত্রের ক্ষমতা 50 ওয়াট বলতে বোঝায় ওই যন্ত্রটি 1 সেকেন্ড সময় 50 জুল কাজ সম্পাদিত করবে। কোন যন্ত্রের ক্ষমতা 50 ওয়াট বলতে বোঝায় ওই যন্ত্রটি 1 সেকেন্ড সময়ে 50 জুল কাজ সম্পন্ন করবে। তোমরা নিশ্চয় বুঝতে পেরেছো? এবার আমরা মাত্রায় আসব। এটা একটু লিখে নেই, P সমান W/T মাত্রা। তোমরা একটু আগে কাজের অংশে কাজের মাত্রা শিখতে পেরেছো, সেটা ছিল হলো m l স্কয়ার t ইনভার্স 2, m l স্কয়ার t ইনভার্স 2। আর সময় মাত্রা t, তাহলে এই টিটা যদি উপরে যায় তাহলে লিখতে পারি m l স্কয়ার t ইনভার্স 3। তাহলে অর্থাৎ ক্ষমতার মাত্রা m l স্কয়ার t ইনভার্স 3, ক্ষমতার মাত্রা m l স্কয়ার t ইনভার্স 3। তাহলে আমরা ক্ষমতা হতে ক্ষমতার সংজ্ঞা, রাশি, একক, মাত্রা এই বিষয়টি শিখতে পারব। এখন যদি বলা হয় যে ক্ষমতা একটি লব্ধ রাশি ব্যাখ্যা করো, তেমনি যেমন আমরা কাজ একটি লব্ধ রাশি ব্যাখ্যা করো এটা প্রমাণ করেছি, তেমনি ভাবে ক্ষমতাও একটি লব্ধ রাশি, এটাও প্রমাণ করা যায়।
চলো দেখি কিভাবে করতে পারি। তাহলে একটু আগে লিখছিলাম P সমান W/T, যেখানে P হলো ক্ষমতা, W হলো কাজ, T হলো সময়। কাজকে ভেঙে একটু আগে দেখানো হয়েছে বল ইনটু সরণ, নিচে হলো সময়। তেমনি ভাবে বল হলো ভর গুণন ত্বরণ ইনটু সরণ, নিচে ডিভাইডেড সময়। তেমনি ভাবে লিখতে পারি ভর ইনটু বেগের হারকে বেগ সময় তার উপর স্কয়ার তাহলে দেখো ক্ষমতা আমরা জানি ক্ষমতা সমান কাজ ডিভাইডেড সময়। কাজ আমরা জানি বল ইনটু সরণ ডিভাইডেড সময়। বল সমান জানি ভর ইনটু ত্বরণ, আর বাকিগুলো একই অবস্থা আছে। ত্বরণ সমান জানি বেগ বাই সময়, তাহলে বেগ বাই সময় আর এই সমান, তাই সময় স্কয়ার লিখছি। তাহলে ভর ইনটু বেগ বাই সময় স্কয়ার ইনটু সরণ, এটা ভর ইনটু সরণ ইনটু বেগ হচ্ছে সরণের হারকে বেগ বলে, তেমনি ভাবে তাহলে সরণ আর এই সময় দুইটা আর আরেকটা সময় কিউব ইনটু সরণ। তাহলে নিশ্চয় দেখতে পেয়েছো যে ক্ষমতা 1 2 3 তিনটি মৌলিক রাশির উপর নির্ভরশীল। এ কারণে ক্ষমতা একটি লব্ধ রাশি। ক্ষমতা তিনটি মৌলিক রাশির উপর নির্ভরশীল। কি কি তিনটি রাশি? একটি হলো ভর, আরেকটি হলো সরণ এবং আরেকটি হলো সময়। তিনটি মৌলিক রাশির উপর নির্ভরশীল, এই কারণে ক্ষমতা একটি লব্ধ রাশি। এবার আমরা ক্ষমতার কিছু বড় একক যেমন 1 কিলোওয়াট আওয়ার, কিলো মানে হচ্ছে 1000, 10 কিউব। 1 মেগাওয়াট 10 টু দি পাওয়ার 6 ওয়াট। 1 এইচপি, এইচপির পূর্ণরূপ হচ্ছে হর্স পাওয়ার, অর্শ ক্ষমতা। 1 এইচপি, 1 এইচপি অর্থাৎ হর্স পাওয়ার বা অর্শ ক্ষমতা। তাহলে 1 এইচপি সমান 746 ওয়াট। এই তিনটি সাধারণত আমাদের গাণিতিক অংশ করার সময় ব্যবহৃত হয়, এই কারণে আমি এটা লিখে দিলাম। তো আজকে আমরা আপাতত এই পর্যন্তই রাখি। বাকি কিছু অংশ আমরা আগামী পাঠের গাণিতিক অংশের সঙ্গে পড়াব। তো প্রিয় শিক্ষার্থী, তোমাদের কাছে আমার চাওয়া, তোমাদের কোনো বিষয়ে বুঝতে অসুবিধা বোধ করলে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আমি পরবর্তী পাঠের সাথে ওই বিষয়টি আলোচনা করার চেষ্টা করব। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই শুভকামনায় আজ এ পর্যন্তই।